বিসমিল্লাহির রহমানির রহিম। বিবর্তন ভিশনের সম্মানিত দর্শকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা। আপনারা এতক্ষণ যে মূল্যবান বক্তব্য শুনলেন ডক্টর কর্নেল অলি আহমেদের, এই যে বক্তব্যটা, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রিয়েল বক্তব্য। শেখ মুজিব এক মুহূর্তের জন্য বাংলাদেশ নামক একটা রাষ্ট্র চায়নি, এবং তাকে কি কারণে জাতির পিতা করতে হবে, তাকে কি কারণে জাতির পিতা বানাতে হবে। ডক্টর অলি আহমেদ সাহেব দাবি করেছেন সে বাংলাদেশের জাতির পিতা, তো প্রশ্নই উঠে না। সে যদি স্থপতি হয়, পাকিস্তানের স্থপতি, পাকিস্তানের জাতির পিতা হওয়া উচিত। এক নম্বর। দুই নম্বর, শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, তিনি যখন গ্রেপ্তার হয়ে তার দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীর চরম নিগৃহীত, অত্যাচারিত হয়ে তিনি জীবনযাপন করছিলেন, ঠিক তখন হাসিনা পাকিস্তানি বাহিনীর জিপে চড়ে প্রেগনেন্ট অবস্থায় সামরিক হাসপাতালে গিয়ে তার কুলাঙ্গার সন্তান, সে নিজেই যাকে বলেছে নমরুদ, ফেরাউন, পাকিস্তান নাকি বলেছে, সত্যি এই নমরুদ ফেরাউনের জন্ম সামরিক হাসপাতালে হয়েছিল। এবং যুদ্ধ চলাকালীন সময় থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত এই শেখ মুজিব নামক নমরুদ ফেরাউন, তার মেয়ে হাসিনা, এই লেডি ফেরাউন, প্রতি মাসে রেহানা সহ প্রতি মাসে পাকিস্তান সরকার থেকে ভাতা পেতেন। এবং তারা কি করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারক দাবি করেন, তারা কি করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করেন। মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার দল বিএনপি, এবং বিএনপি একমাত্র মুক্তিযুদ্ধের দল। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং তিনি সম্মুখ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন, এবং পরবর্তীতে এই দেশটাকে একটা আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য এবং জনগণের যাবতীয় মৌলিক অধিকার সংরক্ষিত হওয়ার মতো এমন একটা স্টেজে তিনি নিয়ে এসেছিলেন। এবং শেখ মুজিব স্বাধীনতার পর হাসিনা যেভাবে বাংলাদেশের আর্মিকে গত 16 বছরে আনসারের চাইতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যেটা গ্রাম বাহিনী, তাদের থেকেও আরো নিচে নামিয়ে ফেলেছেন। ব্যবসার নামে গুম, হত্যা, খুনের কাজে ব্যবহার করে নৈতিক চরিত্র নষ্ট করে দিয়েছেন অধিকাংশের। এবং বলা হয় 300-র মতো সামরিক কর্মকর্তা, সাবেক বর্তমান মিলিয়ে, এদেরকে তিনি একেবারে নপুংসক বানিয়ে ফেলেছেন। তো সেই জায়গাতে শেখ মুজিবও তাই করেছিলেন। রক্ষী বাহিনীকে দিয়ে তৎকালীন জাসদের 48,000 নেতাকর্মীকে হত্যা করেছেন। এবং মজার বিষয় হলো, আজকে কোনো সেনাপ্রধান থেকে, হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে যেটা আসলো, এবং সারা দেশে চাউর হয়ে গেছে, পৃথিবীতে চাউর হয়ে গেছে যে বক্তব্য, যে আওয়ামী লীগকে ইনক্লুড করে ইনক্লুসিভ নির্বাচনের, এবং আওয়ামী লীগের হাসিনাকে বাদ দিয়ে মুজিবি আওয়ামী লীগের রাজনীতি শুরু করার। কারা এইসব কথাগুলো বলছেন?
কোন সাহসে, কোন জ্ঞানে বলছেন? এই ইতিহাস তো আমি জানি না। সেনাবাহিনীর মধ্যে যারা বলছেন বা সেনাবাহিনীর বাইরে যারা বলছেন, তাদের বয়স আমার থেকে কম নয়, সমসাময়িক বা আমার থেকে বেশি। তারা স্বাধীনতার ইতিহাস জানেন। এই সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই আমাদের গর্বিত সেনাবাহিনী কোনো অবস্থাতেই দেশের মানুষকে গুলি করে মারার এই পৈশাচিকতা চরিত্রের সেনাবাহিনী হতে পারে না। এই সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনীকে আধিপত্যবাদী আগ্রাসী শক্তির কলা কৌশল অ্যাপ্লাই করে এবং এই আধিপত্যবাদী আগ্রাসী শক্তির কৃতদাসী গণহত্যাকারিণী এই সেনাবাহিনীকে চরমভাবে ধ্বংস করেছে। লোভ লালসায় ফেলে, অর্থ সম্পদ, নারী, বিভিন্ন মোহ এবং লোভে ফেলে আমাদের ঐতিহ্যবাহী আমাদের সন্তানদেরকে ধ্বংস করেছেন। আমাদের আন্তর্জাতিক মানের সেনাবাহিনীকে আজকে সর্বোচ্চ নিম্নগামী একটা অপারেশনাল বাহিনী থেকে সেরিমোনিয়াল বাহিনীতে পরিণত করেছেন, রূপান্তর করেছেন। আমাদের সেনাবাহিনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার, এই দুইটা সময়ে সেনাবাহিনীতে কিছু কাজ হয়েছে। সেনাবাহিনীতে নিয়মিত প্রশিক্ষণ এবং সেনাবাহিনীর জন্য অস্ত্র রসদ সরঞ্জামের, এবং জিয়াউর রহমান সেনাবাহিনীকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গড়ে তুলেছিলেন। অপারেশনাল সেনাবাহিনী বলতে যা বোঝায়। কিন্তু শেখ মুজিব এরশাদ, এই দুই দালাল এবং গত 18 বছরে মইনুল আহমদ এবং হাসিনা, আজিজ, আরও যারা যারা অবসরে গেছেন, বর্তমানে আছেন, তারা এটাকে সম্পূর্ণভাবে একটা পঙ্গু বাহিনীতে রূপান্তরিত করেছেন। এই অবস্থা থেকে আমাদের জাতিকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে মাথায় নিয়ে মাস্টার প্ল্যান করতে হবে। আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হবে। অপরাধীদেরকে যে কোনো কিছুর মূল্যে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং সেনাবাহিনীর যাবতীয় কলঙ্ক দূরীভূত করে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে আবার নতুন করে সাজাতে হবে। আজকে আমরা মানে এত দুর্ভাগ্যজনক, আমাদের সেনাবাহিনীর উন্নতি হয়েছে। কি হয়েছে? সেনা কল্যাণ ভবন হয়েছে, তারপরে মহাখালীতে সেনা কল্যাণ মার্কেট হয়েছে, সেনা কল্যাণ ওষুধ ফ্যাক্টরি হয়েছে, নতুন ঢাকার 4 ভাগের 1 ভাগ সেনাবাহিনীর বাসভবন হয়েছে, নিউ ডিএসএস, ওল্ড ডিএসএস, বারিধারা ডিএসএস, বনানী ডিএসএস, আরও অনেক জায়গায়, আবারও পূর্বাচলে, আরও বিভিন্ন জায়গায়, কেরানীগঞ্জের ওদিকে শুনেছি। আমাদের সেনাবাহিনী আরামায়েশ করবে, আর জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেনাবাহিনী থাকবে। একটা সিরিমোনিয়াল পার্টি হিসাবে তারা কাজ করবে। এই জায়গা থেকে সেনাবাহিনীকে উদ্ধার করতে হবে, এই জায়গা থেকে সেনাবাহিনীকে রক্ষা করতে হবে এবং সেনাবাহিনীর অল্প কিছু লোকের জন্য, প্রায় 300-র মতো বলা হয় বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে, 300-র মতো অবসরে এবং বর্তমানে যারা আছেন, এদের মধ্যে 300-350-র মতো কর্মকর্তা বেবিসারি পাপাসারি ছিলেন। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টি অনেকেই দাবি করছেন, জনগণও সেই দাবিটা সমর্থন করেন। কাজেই এই বিষয়টি মাথায় রেখে এই জঞ্জাল পরিষ্কার করলে আমাদের সেনাবাহিনী নিরঙ্কুশভাবে আমাদের গর্বের জায়গায় চলে আসবে এবং আমাদের জন্য এটা আমাদের নিরাপত্তা ঝুঁকি কমে যাবে
এবং জাতীয়ভাবে আমরা নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে আমরা সামনে অগ্রসর হতে পারবো। আর সেনাবাহিনীকে ভোগবিলাসের মত্ত হতে না দিয়ে আদর্শিকতার উপরে, ইমানদারিত্বের উপরে প্রতিষ্ঠিত করে সেনাবাহিনীর জন্য বাড়িঘর গাড়ি এসব চিন্তা না করে, ব্যবসার ভাগ এসব চিন্তা না করে, জিডিপির কমপক্ষে 6 থেকে 7%, আমি দাবি করব আমাদের বাজেটের একটা বড় অংশ সেনাবাহিনীর অস্ত্রের জন্য, ট্রেনিংয়ের জন্য রাখতে হবে। একই সাথে আমাদের গণসেনাবাহিনী করতে হবে, গণসামরিক বাহিনী করতে হবে। তার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বিএনসিসি, এই বিএনসিসিকে একেবারে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়, বেসরকারি এবং সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে হবে এবং অত্যন্ত কঠোরভাবে কার্যকর করতে হবে এবং কমপক্ষে দীর্ঘ সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এদের মধ্য থেকে মেধাবী যারা, তাদেরকে বিমান বাহিনীতে, নৌবাহিনীতে এবং আর্মিতে অন্তর্ভুক্ত করতে হবে। আর বাংলাদেশের নাগরিক মাত্রই যাদের বয়স 16 বছর পূর্ণ হবে, তাদেরকে 2 বছর কমপক্ষে সেনাবাহিনী ট্রেনিং নিতে হবে, সেনাবাহিনীতে কাজ করতে হবে, তাদের এটা বাধা থাকবে। এই 2 বছর কাজ শেষ করে তারা এসে পরবর্তীতে বিসিএস বা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তারা অন্যান্য চাকরিতে জয়েন করবে। জাতির ক্রান্তি লগ্নে সমগ্র জাতি, আমরা 18 থেকে 20 কোটি মানুষ, যেন 18 থেকে 20 কোটি মানুষ আমরা সবাই যোদ্ধা হতে পারি এবং প্রশিক্ষিত যোদ্ধা হিসাবে দেশের জন্য জীবন দিতে পারি। এই ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাস্টার প্ল্যান, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং আজকে সংস্কার বলতে অনেকে পাগল হয়ে গেছেন। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে দলবাড়ি করার এবং দলবাড়ি করে সরকারের হালুয়া রুটি ভোগ করার জন্য আপনারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছেন। আপনাদেরকে সতর্ক হতে হবে। যেগুলো আমাদের আবশ্যিক প্রয়োজন সেই কাজগুলো করতে হবে। পুলিশ থেকে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আইনের ব্যত্যয় ঘটিয়েছেন, সরকারের দালালি করেছেন, একে একে পাই পাই করে খুঁজে খুঁজে তাদেরকে বের করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পুলিশের ঘাটতি পূরণ করার জন্য স্বল্প প্রশিক্ষণ দিয়ে নতুন পুলিশ রিক্রুট করতে হবে এবং তাদেরকে মাঠে কার্যকর ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিতে হবে। একইভাবে আমলাতন্ত্রের সমস্ত সামরিক বেসামরিক সকল জায়গাতে এই কাজগুলো করতে হবে। এটা হলো নির্বাচনের জন্য জরুরি, গণতন্ত্রের জন্য জরুরি। আর জনাব তারেক রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্যটাই বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কাউকে দুর্নীতি করতে দেন নাই, নিজে 1 তিল পরিমাণ 1 টাকা দুর্নীতি করেন নাই, ম্যাডাম খালেদা জিয়া 1 টাকা দুর্নীতি করেন নাই। এবং তারেক রহমানের ঘোষণা, যদি বাংলাদেশের জনগণ বিভ্রান্তিতে আচ্ছন্ন না হয়ে, ধর্মীয় কার্ড দ্বারা প্রতারিত না হয়ে যদি সঠিকভাবে চিন্তা করেন, তাহলে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট যদি বিএনপি পায়, একদিকে তারেক রহমান বলেছেন পেশিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার করবেন, অতএব বাকি সব দলগুলোর বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগার মিথ্যা গল্প সাজিয়ে বিএনপিকে মানুষের কাছে অনাস্থার জায়গায় নেয়ার কোনো কারণ নাই। কারণ যারাই নির্বাচিত হয়ে আসবেন, বাকি সব দলের সকলকে নিয়েই সরকার গঠন করা হবে, এটা তারেক রহমানের প্রতিশ্রুতি। অতএব তারেক রহমানের আরেকটা প্রতিশ্রুতি হলো, যেই প্রতিশ্রুতির প্রতি সমগ্র জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রাখেন, তার নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখেন, যেমনিভাবে আস্থা বিশ্বাস অকুণ্ঠভাবে রেখেছেন বেগম জিয়ার প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের জনগণ এখনো বিএনপিকে
লালন করেন, পালন করেন। কাজেই তারেক রহমানের এই সবচেয়ে সর্বোচ্চ বড় ঘোষণাটি হচ্ছে সর্বান্তকরণে বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে এবং দুর্নীতির ঘুষ দুর্নীতি এবং ঘুষ দুর্নীতি সাথে অর্থ পাচার এই সব কিছুর শাস্তি মৃত্যুদণ্ড। এটা তারেক রহমান বারবার বলেছেন আমাদেরকে। যে আরেকটা কথা তারেক রহমান বলেছেন, কোনো অবস্থাতেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে, রাজনৈতিক দলকে, বিএনপির কোনো নেতা কর্মী সমর্থক সুমনোদ্দায়ী শুভাকাঙ্ক্ষী নাম ধারণ করে এসে রাজনীতিকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করা যাবে না। আর তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং ম্যাডাম খালেদা জিয়ার আদর্শিক চেতনায় তারেক রহমান উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের ব্যক্তিগত দেশপ্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের এই ঘোষণা তিনি যদি কার্যকর করতে পারেন, তাহলে আর্মির উপরে সিভিল লিডারশিপ প্রতিষ্ঠিত হবে। কাজেই আর্মি কু করার বা আর্মি কোনো অবস্থাতেই কোনো রকম বাজে কাজ করার সুযোগ পাবে না এবং একটা প্রফেশনাল আর্মি তৈরি হবে, একটা অপারেশনাল আর্মি তৈরি হবে। আমরা এই সেরিমোনিয়াল আর্মি চাই না, আমরা অপারেশনাল আর্মি চাই। আমরা শৌর্য বীর্য অধিকারী আর্মি দেখতে চাই। আর্মি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আর্মি কোনো অবস্থাতেই রাজনৈতিক বক্তব্য দেবে না। আমরাও আর্মিকে নিয়ে বক্তব্য দেওয়া বন্ধ করব। তবে আর্মিকে আর্মির জায়গায় যেতে হবে এবং আর্মিকে আর্মির জায়গায় গিয়ে তারপরে তাদেরকে আর্মি হতে হবে। তারা আর্মি হওয়ার পরেই আমরা তাদেরকে আমাদের কলিজার টুকরো, আমাদের পূর্বের গর্বের সন্তান যেটা আমরা দাবি করতাম, আমরা আবার সেই দাবি নতুন করে তাদের প্রতি আস্থা বিশ্বাস রাখব। কিন্তু এই মুহূর্তে সমগ্র দেশ একটা ক্রান্তিকাল পার করছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং হাসিনা কেলকাটায় এসে অবস্থান করছে বলে সত্য মিথ্যা জানি না গুজব রটতেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চীন গেলে 9 দিনের ঈদের ছুটি, এই ফাঁকে একটা বড় ধরনের গণ্ডগোল পাকানোর, একটা বড় ধরনের ষড়যন্ত্র করার বিভিন্ন আওয়াজ আসতেছে। আমরা বাংলাদেশের জনগণের দল বিএনপির কাছে নিবেদন করব যে এই বিষয়গুলো মাথায় নিয়ে একটা প্রতিবাদ বিক্ষোভ, গণবিক্ষোভ মিছিল সমাবেশ আপনারা করার আয়োজন করুন। যেই বিক্ষোভ মিছিল সমাবেশে কমপক্ষে 4 or 5 মিলিয়ন লোক হবে। আপনারা এই প্রোগ্রামের আয়োজন করলে সারা দেশ থেকে মানুষ নেমে আসবে। কারণ আজকে দেশ যে অবস্থায় আছে, প্রতিটি মানুষ আতঙ্কিত, প্রতিটি মানুষ সেই হারানো আমাদের 16 বছরের যে বাকস্বাধীনতাহীন, গণতন্ত্রহীনতা এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা, উপনিবেশিক শাসন ব্যবস্থায় যেভাবে আমরা আতঙ্কিত থাকতাম, বর্তমানেও আমরা আতঙ্কিত আছি। আমরা জনগণ মারাত্মক অবস্থায় আছি। সুবিধাবাদী কিছু লোক দলের নাম ভাঙিয়ে কিছু আকাম কুকাম করতেছে, তার দায় দায়িত্ব দলের উপর পড়তেছে। তাদেরকে চুলচারা বিশ্লেষণ করে প্রতিটি থানায় থানায় টিম গঠন করে এই লোকগুলোকে দল থেকে বহিষ্কার করে এবং আইনের আওতায় এনে বিচার করার ব্যবস্থা করুন। আর অপর দলগুলো সমস্ত দায় দায়িত্ব
বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই কাজটি করবেন না। আপনাদের নতুন পুরান, কেউ 85 বছর বয়সের রাজনৈতিক দল, কেউ গতকালকে দল গঠন করেছেন। দল গঠন করার আগেই দুর্নীতির কথা প্রচার হয়ে গেছে। দল গঠন করতে গিয়ে দুর্নীতি করেছেন, রাজশক্তিকে ব্যবহার করেছেন, সরকারি শক্তিকে ব্যবহার করেছেন, বিভিন্ন আওয়ামী ঘরানার শেখ হাসিনার পেটুয়া ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা ছাঁদার কথা উঠেছে। আপনাদের সম্পর্কে বলা হচ্ছে একটা স্যান্ডেল পরে চলতে আপনাদের কষ্ট হতো, এখন হাজার হাজার টাকা দামের জুতা, স্যুট, হাজার হাজার টাকা দামের শার্ট পরেন, দামি দামি গাড়িতে চলেন। জন্মতেই আতুর গড়েই আপনাদের হত্যা হয়েছে, আতুর গড়েই আপনারা পঙ্গু হয়ে গেছেন। কাজেই সতর্ক হন, আপনারা আগের জায়গায় আসেন। আগের তেজোদ্দীপ্ত যে বীরত্ব গাথা আপনারা তৈরি করেছিলেন 30 দিনে, সেই জায়গায় আসুন। ক্ষমতার মোহে আবিষ্ট হবেন না। আর 84 বছরের 85 বছরের এই বৃদ্ধ দলটিকে একটা কথাই বলবো, কোরআন সুন্নাহর পথে ফিরে আসুন। কোরআন সুন্নাহর সাথে, কোরআন সুন্নাহ এবং আকলাক আকীদার সাথে, মুসলমানিত্ব এবং ইমানদারিত্বের সাথে সাংঘর্ষিক যে রাজনীতি আপনারা করছেন, কোনো দিনই আপনারা এদেশের সহি মুসলমানদের অন্তর জয় করতে পারবেন না। অতএব দিবাস্বপ্ন দেখবেন না। আমাদের সেনাপ্রধান 5ই আগস্ট মিটিং শেষ করে বেরিয়ে প্রথমে জিজ্ঞাসা করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন জামাত ইসলামী এসেছেন খুব ভালো মুডে, উৎসব মুখর মুডে বলেছিলেন। সাংবাদিকদের উত্তরে আরেকটি প্রশ্নের উত্তরে বলে হ্যাঁ বিএনপির কেউ আসছেন কয়েকজন। তো সেদিন আপনারা বুঝেছিলেন যে সেনাবাহিনী প্রধান আপনাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ওই দাদা কইছে সুদূর ভাই, আনন্দের আর সীমা নাই। এত আনন্দে লাভ হবেন না, এত লাফালাফি করবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের প্রত্যেকটা সৈনিক জাগ্রত আছে, সচেতন আছে। চাঁদাবাজি কিছু টোকাই করতে পারে, তাদের বিচার হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। উচ্চ পর্যায়ের কেউ করলে নাম প্রমাণ সহ বিএনপির কেন্দ্রীয় অফিসে জমা দেবেন। বিএনপি অবশ্যই ব্যবস্থা নেবে। বিষোদ্গার করবেন না। বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, করবেন না। এগুলো পরিহার করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আসুন। আগে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, এখনো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে জাতিকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করব এবং জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব এবং মালিকানা হিস্সা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় যেই কয়টি আবশ্যিক সংস্কার, সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া ছাড়া দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার অন্য কোনো উপায় নাই। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। পবিত্র রমজানে আমি লাইভে খুব কম এসেছি এবং রোজার কারণে আসলে শরীর কাহিল হয়ে যায়। আর রোজা রাখা অবস্থায় রাজনীতি আমার ভালো লাগে না। রোজার মধ্যে যতটা সংযমী হওয়া যায় চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলের পবিত্র মাহে রমজানে আপনাদের সকলের ইবাদতকে কবুল মঞ্জুর করুন এবং শবে কদর কে আমরা সবাই ভালোভাবে আত্মসন্তুষ্টি আসার মতো করে ইবাদত করব। সকলের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। 19শে জুলাই এই ছাত্র জনতার আন্দোলনে আমি মারাত্মকভাবে প্রাণঘাতী হামলার শিকার হয়েছি আওয়ামী গুন্ডা, পুলিশ, বিজেপি, র্যাব এদের হাতে। আমি এখনও পুরোপুরি সুস্থ হই নাই, তবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আছে আমি সুস্থ হয়ে যাব। এর আগেও আমি আরও 2-3 বার
মৃত্যুর মুখে পতিত হতে গিয়েছি আন্দোলন করতে গিয়ে। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাঁচিয়ে রাখবেন। এবং বেঁচে থাকলে, শরীরে শক্তি থাকলে আগামী দিনে রাজপথে ইনশাল্লাহ আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই দৃঢ় প্রত্যয় প্রতিজ্ঞা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের উপর আল্লাহর রহমত নাজিল হোক। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবই গণতন্ত্রের দিকে এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে। সকলের প্রতি অশেষ শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। যুদ্ধের মাঠ থেকে পলাতক, তার শাস্তি হওয়া উচিত ছিল। সে তো স্বাধীনতার স্থপতি, আওয়ামী লীগের স্থপতি, বাংলাদেশের জনগণের জন্য না। আমরা যখন যুদ্ধ করি সে তখন পাকিস্তানের মুরগি আর ছাগলের মাংস খাচ্ছিল বসে বসে। তার ফ্যামিলিকে পাকিস্তান আর্মির থেকে অ্যালাউন্স দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম কোথায় হয় আপনাদের জানা উচিত, সমগ্র জাতির জানা উচিত। ওয়াজেদের ছেলে জয়ের জন্ম হয়েছিল ঢাকা সেনানিবাসের হসপিটালে, সামরিক হসপিটালে, এবং তাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে ভরণ পোষণের জন্য পাকিস্তানিরা ভাতা দিত। পাকিস্তানের ভাতা নিয়েছে, পাকিস্তানের সব সুযোগ সুবিধা নিয়েছে। হাসিনা পাকিস্তানিদের জিপে করে সিএমএইচে গেছে, তার বাচ্চা সেখানেই হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের কি অবদান, যার জন্য তো বাংলাদেশে এই অবস্থা করেছে, লুটপাট করে। আপনারা এখন দেখেছেন শ্বেতপত্র পাবলিশ হয়েছে, 28,00,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার দলের লোকেরা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আজকে বাংলাদেশকে বিক্কার জুলি করে ছেড়ে দিয়ে চলে গেছে। এটার থেকে বের হওয়া খুবই কঠিন কাজ। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। শুধু নির্বাচন করে পাগলামি করলে হবে না। দেশটাকে সঠিক পথে আনার জন্য পদক্ষেপ নিতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি প্রথম যুদ্ধ শুরু করি চট্টগ্রাম সিডিএ মার্কেট থেকে। সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং পাকিস্তানি সেনাবাহিনীর 6 জন অফিসারকে গ্রেপ্তার করি। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা স্থপতি বলা হয়, তার কোনো পদক নেই। তাকে কেন পদক দেওয়া হবে? সে তো পলাই গেছিল, সে তো যুদ্ধের মাঠ থেকে পলাতক, তার শাস্তি হওয়া উচিত ছিল। সে তো স্বাধীনতার স্থপতি, আওয়ামী লীগের স্থপতি, বাংলাদেশের জনগণের জন্য না। আমরা যখন যুদ্ধ করি সে তখন পাকিস্তানের মুরগি আর ছাগলের মাংস খাচ্ছিল বসে বসে। তার ফ্যামিলিকে পাকিস্তান আর্মির থেকে অ্যালাউন্স দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম কোথায় হয় আপনাদের জানা উচিত, সমগ্র জাতির জানা উচিত। ওয়াজেদের ছেলে জয়ের জন্ম হয়েছিল ঢাকা সেনানিবাসের হসপিটালে, সামরিক হসপিটালে, এবং তাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে ভরণ পোষণের জন্য পাকিস্তানিরা ভাতা দিত। পাকিস্তানের ভাতা নিয়েছে, পাকিস্তানের সব সুযোগ সুবিধা নিয়েছে। হাসিনা পাকিস্তানিদের জিপে করে সিএমএইচে গেছে, তার বাচ্চা সেখানেই হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের কি অবদান, যার জন্য তো বাংলাদেশে এই অবস্থা করেছে, লুটপাট করে। আপনারা এখন দেখেছেন শ্বেতপত্র পাবলিশ হয়েছে, 28,00,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার দলের লোকেরা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আজকে বাংলাদেশকে বিক্কার জুলি করে ছেড়ে দিয়ে চলে গেছে। এটার থেকে বের হওয়া খুবই কঠিন কাজ। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। শুধু নির্বাচন করে পাগলামি করলে হবে না। দেশটাকে সঠিক পথে আনার জন্য পদক্ষেপ নিতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি প্রথম যুদ্ধ শুরু করি চট্টগ্রাম সিডিএ মার্কেট থেকে। সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং পাকিস্তানি সেনাবাহিনীর 6 জন অফিসারকে গ্রেপ্তার করি। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা স্থপতি বলা হয়, তার কোনো পদক নেই। তাকে কেন পদক দেওয়া হবে? সে তো পলাই গেছিল, সে তো যুদ্ধের মাঠ থেকে পলাতক, তার শাস্তি হওয়া উচিত ছিল। সে তো স্বাধীনতার স্থপতি, আওয়ামী লীগের স্থপতি, বাংলাদেশের জনগণের জন্য না। আমরা যখন যুদ্ধ করি সে তখন পাকিস্তানের মুরগি আর ছাগলের মাংস খাচ্ছিল বসে বসে। তার ফ্যামিলিকে পাকিস্তান আর্মির থেকে অ্যালাউন্স দেওয়া হয়েছিল।
শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম কোথায় হয়? আপনাদের জানা উচিত, সমগ্র জাতির জানা উচিত। ওয়াজেদের ছেলে জয়ের জন্ম হয়েছিল ঢাকা সেনানিবাসের হসপিটালে, সামরিক হসপিটালে, এবং তাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে ভরণ পোষণের জন্য পাকিস্তানিরা ভাতা দিত। পাকিস্তানের ভাতা নিয়েছে, পাকিস্তানের সব সুযোগ সুবিধা নিয়েছে। হাসিনা পাকিস্তানিদের জিপে করে সিএমএইচে গেছে, তার বাচ্চা সেখানেই হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের কি অবদান, যার জন্য তো বাংলাদেশে এই অবস্থা করেছে, লুটপাট করে। আপনারা এখন দেখেছেন শ্বেতপত্র পাবলিশ হয়েছে, 28 লক্ষ হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার দলের লোকেরা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আজকে বাংলাদেশকে বিক্কের জুলি করে ছেড়ে দিয়ে চলে গেছে। এটার থেকে বের হওয়া খুবই কঠিন কাজ। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। শুধু নির্বাচন করে পাগলামি করলে হবে না। দেশটাকে সঠিক পথে আনার জন্য পদক্ষেপ নিতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি প্রথম যুদ্ধ শুরু করি চট্টগ্রাম সিডিএ মার্কেট থেকে। সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং পাকিস্তানি সেনাবাহিনীর 6 জন অফিসারকে গ্রেপ্তার করি।